আসসালামু আলাইকুম দর্শক। মুসলিম বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানদের একটা দীর্ঘদিনের একটা ইচ্ছা ছিল, একটা আকাঙ্ক্ষা ছিল যে একটা মুসলিম ন্যাটো গড়ে উঠবে ইউরোপিয়ান ন্যাটোর আদলে। ইউরোপে যেমন আছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ন্যাটো, সেখানে 28টা দেশ আছে এবং একটা দেশ আক্রান্ত হলে অন্য দেশগুলো ছাপিয়ে পড়ে। তো এইরকম একটা মুসলিম বিশ্বের ন্যাটো হলে সকল মুসলমান দেশগুলো এক ছাতার নিচে একটা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হলে, একটা দেশ আক্রান্ত হলে অন্য দেশগুলো ঝাঁপিয়ে পড়বে, এরকম একটা ইচ্ছা কিন্তু অনেক মুসলমানদের ভিতরে অনেক দিন ধরেই ছিল। কিন্তু দেরিতে হলেও অবশেষে এই মুসলমানদের ন্যাটো, মুসলিম ন্যাটো আত্মপ্রকাশ করলো। এবং সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে যে এই চুক্তি সম্পন্ন হলো এমন এক শহরে যেটা মুসলমানদের সবচেয়ে পবিত্র শহর মক্কা নগরীতে। জি হ্যাঁ, মক্কা নগরীতে মক্কা চুক্তি নামে একটি চুক্তি হয়েছে এবং সেই চুক্তি হয়েছে 3টা দেশের ভিতরে, পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরবের ভিতরে। পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব। এবং এই চুক্তি হওয়ার পরে সমস্ত বিশ্বের মাথা ঘুরে গিয়েছে। কারণ হচ্ছে সৌদি আরবের আছে বিপুল পরিমাণ অর্থ। সৌদি আরব অর্থ খরচ করবে, যত টাকা লাগে কোনো সমস্যা নাই। তুরস্কের আছে প্রযুক্তি, এমন কোনো প্রযুক্তি নাই যে প্রযুক্তি তুরস্ক তৈরি করতে না পারে। অস্ত্র, গোলা বারুদ, স্যাটেলাইট, ড্রোন, বিমান যা আছে, যত ডিফেন্স টেকনোলজি আছে সব তুরস্ক করতে পারে। আর তৃতীয় পাকিস্তান। পাকিস্তান একমাত্র মুসলিম বিশ্বের পারমাণবিক অস্ত্রধারী দেশ। পাশাপাশি পাকিস্তানের আছে এমন সেনাবাহিনী যারা বাস্তব যুদ্ধের অভিজ্ঞতা সম্পন্ন, যারা ভারতের সঙ্গে দীর্ঘদিন ধরে যুদ্ধ করে আসছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই মুসলিম ন্যাটো আসলেই কি ইউরোপিয়ান ন্যাটোর মতো হতে পারবে, এবং এই মুসলিম ন্যাটো আসলে কতটুকু কার্যকরী হবে? এবং আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই মুসলিম ন্যাটো যে গঠিত হলো মক্কা চুক্তির মাধ্যমে, এতে ভারত ইসরায়েলের এত দুশ্চিন্তা কেন? কেন তারা অত্যন্ত ভয় আছে? এসব বিষয়ে আলোচনা করব। ইউরোপিয়ান যে ন্যাটো, সেই ন্যাটোর 5 নম্বর ধারায় বলা আছে একটি সদস্য দেশ আক্রান্ত হলে অন্য সদস্য দেশগুলো আক্রান্ত হয়েছে বলে ধরে নেওয়া হবে এবং সবাই একসঙ্গে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়বে। এবং আমরা বুঝতে পারি যেটা আসলে রাশিয়ার বিরুদ্ধেই করা হয়েছে এই জোটটা। এই ন্যাটো জোটের কমন শত্রু হচ্ছে রাশিয়া। এবং এই মক্কা চুক্তিতেও ঠিক অনুরূপ একটা ধারা দেওয়া হয়েছে যে পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব যদি একটা দেশ আক্রান্ত হয় তাহলে অন্য 2টা দেশও আক্রান্ত হয়েছে বলে ধরে নেওয়া হবে এবং 3টা দেশ একসঙ্গে শত্রুর মোকাবেলা করবে। এবং দীর্ঘ প্রায় টানা 1 বছর ধরে নিজেদের মধ্যে আলোচনার পর এই চুক্তিতে উপনীত হয়েছেন এবং এই মক্কা চুক্তিতে সই করেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সৌদি আরবের যুবরাজ প্রিন্স সালমান। এবং তারা মনে করতেছেন এই চুক্তির মাধ্যমে এই 3টা দেশের সামরিক সক্ষমতা বহুলাংশে বৃদ্ধি পাবে। অবশ্যই পাবে, কোনো সন্দেহ। এবং এই চুক্তি এমন একটা প্রেক্ষাপটে হলো, আপনারা জানেন যে 28শে ফেব্রুয়ারি আমেরিকা ইসরায়েল ইরান আক্রমণ করে এবং আক্রমণ করার পরে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয় এবং এখন পর্যন্ত কিন্তু থেমে থেমে যুদ্ধ চলছে। এবং এই হরমুজ প্রণালী বন্ধ হওয়াতে অনেক বিপদে পড়েছে সৌদি আরব। এবং এই হরমুজের বিকল্প এড়াতে সৌদি আরব জেদ্দার ইয়ানবু বন্দর দিয়ে তেল রপ্তানি শুরু করলো লোহিত সাগরের মধ্য দিয়ে। এবং এই হরমুজ প্রণালী বন্ধের আগে যেখানে সৌদি আরব সেই ইয়ানবু বন্দর দিয়ে দিনে মাত্র 1 লাখেরও কিছু বেশি তেল রপ্তানি করত, সেখানে এখন সৌদি আরব প্রতিদিন 35 লাখ ব্যারেল তেল রপ্তানি করে। কারণ হরমুজ বন্ধ, কি করবে? ইনকাম তো করা লাগবে। কিন্তু সমস্যা হচ্ছে এই ইরানের প্রক্সি হুতি, ইয়েমেনের হুতিরা, তারা আবার ওই লোহিত সাগর দিয়ে যে বাবাল মানদেব প্রণালী, সেখানে তার আক্রমণ শুরু করেছে। গত 20শে জুলাই হুতিরা নৌ অবরোধ করে এবং এই মাসের 9 তারিখে হুতিরা সৌদি আরবের সবচেয়ে বড় তেল গ্যাস ক্ষেত্র আরামকো, সেই আরামকোতে হামলা চালায়। এবং অনবরত হুতিরা সেই বাবাল মানদেব দিয়ে যাওয়া বিভিন্ন জাহাজে হামলা করেই যাচ্ছে এবং এতে বহু নাবিক হতাহত হয়েছে। কাজেই সমস্ত বিশ্বের যে 30% তেল গ্যাস রপ্তানির যে জায়গা, সেই হরমুজ প্রণালী এবং বাবাল মানদেব দুটাই বন্ধ করে দিয়েছে এই ইরান এবং ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। এখন এই যুদ্ধ আসলে কোন দিকে যায়, কখন শেষ হয়, কিছুই বলা যায় না। ইরান, আমেরিকা উভয় পক্ষই অনর অবস্থানে আছে, কেউ কাউকে বিন্দু মাত্র ছাড় দিতে রাজি নয়।
এমত অবস্থায় এই চুক্তিতে উপনীত হলো, যেখানে আসলে সৌদি আরব ইরানের কাছ থেকে যে কোনো মুহূর্তে হামলার শিকার হতে পারে, পাকিস্তান যে কোনো মুহূর্তে ভারতের কাছ থেকে হামলার শিকার হতে পারে, এবং ইসরায়েল বলেই দিয়েছে তুরস্ক আমাদের নেক্সট টার্গেট। ঠিক এই মুহূর্তে তিনটা দেশ একত্রিত হলো এবং এর ভূরাজনৈতিক তাৎপর্য কিন্তু বিশাল এবং ব্যাপক, কোনো সন্দেহ নেই এতে। এবং এই জোটের পিছনে অন্যতম উদ্যোক্তা হলো সৌদি আরব। কেন? সৌদি আরব মূলত এতদিন আমেরিকার উপর ভরসা করত। সৌদি আরবে মার্কিন ঘাঁটি আছে, তো সৌদি আরবই না, সৌদি আরব, কাতার, কুয়েত, আরব আমিরাত সবাই কিন্তু আমেরিকার উপর নির্ভর করত এবং মনে করত যে কোনো আক্রমণ হলে তাদেরকে আমেরিকা রক্ষা করবে। কিন্তু এই ইরান যুদ্ধ শুরু হওয়ার পর ইরান একের পর এক গালফ কান্ট্রির সবগুলো দেশে আক্রমণ চালিয়েছে, কিন্তু আমেরিকা তাদেরকে রক্ষা করতে পারেনি। বরং আমেরিকা আরো যুদ্ধ বেঁধে দিয়ে আরো সৌদি আরবের জীবনকে বিষিয়ে তুলেছে। কারণ সৌদি আরব মনে করে যে আমেরিকা ইসরায়েলের ইরান আক্রমণ ছিল অপ্রয়োজনীয়, এখন সৌদি আরব সাফারার। সুতরাং আমেরিকা যে গালফ কান্ট্রিতে নিরাপত্তা দিতে ব্যর্থ এটা প্রমাণিত, এবং এই গালফ কান্ট্রিগুলো অনেক সমৃদ্ধশালী, অনেক ধনী, কিন্তু তারা যে ইরানের কাছে অসহায় এটা প্রমাণিত। ঠিক এই কারণে সৌদি আরব মনে করতেছে যে এখনই সময় আমেরিকার উপর থেকে এবং আমেরিকান ডলারের উপর থেকে নির্ভরতা কমিয়ে নেওয়ার এটাই সময়, এবং সব ডিম এক ঝুড়িতে না রেখে আমরা নিজের একটা জোট গঠন করি, পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক। তাহলে আমরা এই মুসলিম ন্যাটো হয়ে আমরা নিজেদেরকে সুরক্ষিত করতে পারবো, কোনো পশ্চিমা বিশ্বের সাহায্যের আর প্রয়োজন আমাদের হবে না। তবে এটাও সত্য যে এটা মুসলিম ন্যাটো হলেও ইউরোপীয় ন্যাটোর যেমন কমন শত্রু রাশিয়া, এখানে কিন্তু এরকম কমন শত্রু নাই। এখানে সৌদি আরবের শত্রু ইরান তেমন না, মোটামুটি শত্রু ইরান, পাকিস্তানের ভারত, আবার তুরস্কের ইসরায়েল। সুতরাং এখানে যে একটা কমন শত্রু তা না, বিভিন্ন জনের বিভিন্ন শত্রু, আবার একজনের শত্রু আবার অন্যজনের বন্ধু। যেমন পাকিস্তানের শত্রু ভারত, ভারত আবার ইরানের বন্ধু। হ্যাঁ, আবার ইরানের শত্রু সৌদি আরব, সৌদি আরব পাকিস্তান আবার ভারতের বন্ধু। তো তুরস্কের শত্রু আবার ইসরায়েল। তো এরকম আছে, তাই না? একক কোনো শত্রু নাই, সবার কোনো একটা কমন শত্রু নাই আর কি। শত্রু ছিটিয়ে আছে, আবার একজনের শত্রু আরেকজনের সঙ্গে ভালো সম্পর্ক এরকম আছে। এখন প্রশ্ন করতে পারেন যে এই যে মাত্র তিনটা দেশ যুক্ত হলো, সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান, অন্যান্য মুসলিম দেশগুলোর কি হবে? দেখুন, কাতার, কুয়েত, ওমান, জর্ডান তারাও কিন্তু যুক্ত হতে চায়, মিশর যুক্ত হতে চায়, কিন্তু আপাতত তারা এই তিনটা দেশ বলেছে আমরা নিজেরাই চুক্তি করি, কিন্তু আমরা অন্য কোনো দেশকে সরাসরি সদস্য করব না, কিন্তু আমাদের সহযোগী সদস্য হয়ে থাকতে পারবে, এবং সহযোগী হয়ে থাকলে আমরা তাদেরকে বিভিন্ন সময় সামরিক সহায়তা দিব। এবং যেই মুসলিম দেশগুলো মনে করবে যে চুক্তি করা দরকার, তাদের সঙ্গে আমরা সহযোগী সদস্যের একটা ত্রিপাক্ষিক একটা চুক্তি করব, এবং সেই চুক্তিটা হবে বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্ন রকম টার্মস এন্ড কন্ডিশনে। সব দেশের সঙ্গে টার্মস কন্ডিশন একরকম হবে না। সুতরাং সেক্ষেত্রে মিশর, তারপরে আর গালফ অন্য কান্ট্রিগুলা, কাতার, কুয়েত, ওমান, জানি না আরব আমিরাত যুক্ত হবে কিনা, এবং এতে বাংলাদেশও কিন্তু যুক্ত হতে পারে। যদি সরাসরি সদস্য নাও হয়, তারপরেও সহযোগী হিসাবে বাংলাদেশ কিন্তু একটা সাপোর্ট পাবে এবং একটা প্রতিরক্ষা বিভিন্ন সরঞ্জাম বাংলাদেশ পেতে পারে। এভাবে কিন্তু বাংলাদেশও এই জোটের সঙ্গে যুক্ত হতে পারে, যুক্ত নিজেদের সামরিক ক্ষমতা বৃদ্ধি করতে পারে, এবং আশা করি তারেক রহমান সরকার দ্রুত এই কাজটা করবে। এদিকে এই ত্রিদেশীয় চুক্তিকে কিন্তু ইরান ভালো চোখে দেখতেছে না। ইরান অলরেডি বলেছে যে এই যে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক চুক্তি হলো, এই চুক্তি সৌদি আরবকে বাঁচাতে পারবে না। সৌদি আরব যদি আমেরিকার দালালি করে যায় এবং মার্কিন সৈন্য দেশে আশ্রয় দিয়ে রাখে, ঘাঁটি করে রাখে, মার্কিন ঘাঁটি করে রাখে, তাহলে আমরা সৌদিকে আক্রমণ করবই। সৌদিকে এই মুসলিম ন্যাটো কোনো সুরক্ষা দিতে পারবে না। ওদিকে যে লোহিত সাগর, বাব আল মানদেব, যেখানে হুতিরা হামলা চালায়, ইরানের প্রক্সি হুতিরা, সেখানে এই বাব আল মানদেব রক্ষার জন্য সৌদি আরব 14 দেশীয় একটা সামরিক জোট গঠন করে, বাংলাদেশ সহ, ইনক্লুডিং বাংলাদেশ। কিন্তু সেই জোটে আবার দেখা গেল সংযুক্ত আরব আমিরাত এবং ওমান সই করেনি। কাজে এখানেও কিন্তু সব মুসলিম দেশগুলো একমত না, এখানেও কিন্তু মতের ভিন্নতা আছে। এবং এই 14 দেশীয় যে মুসলিম জোট এই বাব আল মানদেব লোহিত সাগর তারা নিরাপদ করবে, সেখানে ইরানকে রাখা হয়নি, ইরানকে চুক্তির বাইরে রাখা হয়েছে। সুতরাং সেখানেও কিন্তু
ইরান একটা হুমকি হিসাবেই আছে। ভারতের সবচেয়ে উদ্বেগের বিষয় হলো যে ভারত মনে করতেছে যে পাকিস্তান গরিব দেশ, কিন্তু পারমাণবিক অস্ত্র আছে, বাট টেকনোলজিক্যালি এরকম না। কিন্তু এখন যেহেতু একটা চুক্তি হয়েছে, এখন যদি সেখানে সৌদির মতো ধনী দেশ টাকা পয়সা ঢালে আর তুরস্কের মতো দেশ অত্যাধুনিক অস্ত্র সমরাস্ত্র তৈরি করে এবং তিনোটা দেশ তা ভাগ করে নেয়, তাহলে সেটা ভারতের জন্য একটা বিশাল হুমকি হবে এবং এমন এমন অস্ত্র পাকিস্তান পেয়ে যাবে যেগুলো আসলে ভারতের কাছে নাই। এবং সর্বোপরি সৌদি আরবের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো হলেও তুরস্কের সঙ্গে কিন্তু ভারতের সম্পর্ক অনেক খারাপ, কারণ তুরস্ক সরাসরি পাকিস্তানকে সমর্থন করে। গত বছর যখন ভারত পাকিস্তান যুদ্ধ হলো, সেই যুদ্ধে ভারতের 5টা বিমান বহিত হলো, তখন কিন্তু তুরস্ক সরাসরি পাকিস্তানকে সমর্থন দিয়েছিল এবং বলেছিল পাকিস্তান আমাদের ভাই। এবং তুরস্ক মনে করে যে পুরো কাশ্মীরই কিন্তু পাকিস্তানের হওয়া উচিত। এমত অবস্থায় যেখানে পাকিস্তান এবং তুরস্ক দুইটা হচ্ছে বিশাল বড় শত্রু ভারতের জন্য, সেখানে একমাত্র বন্ধু সৌদি আরব। সৌদি আরব কি করতে পারবে? এই কারণে ভারত মনে করে যে এই জোটের ফলে যদি পাকিস্তান শক্তিশালী হয়, তাহলে সেটা ভারতের জন্য বিশাল হুমকি এবং ভারতের অখণ্ডতার জন্য বিশাল হুমকি। যদিও সাপ্তাহিক বিদেশ মন্ত্রকের সংবাদ সম্মেলনে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বলেছেন যে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এছাড়া এই মাসের শুরুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ফোন করেছেন এবং ফোন করে এই মুসলিম ন্যাটো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং পরবর্তী করণীয় ঠিক করতে তারা একটা বৈঠকে বসবে। এতেই প্রমাণিত হয় যে ভারত এবং ইসরায়েল মারাত্মক ভয় পেয়ে গিয়েছে এই মুসলিম ন্যাটো তৈরি হওয়ার কারণে। এখন প্রশ্ন হচ্ছে যে এই মুসলিম ন্যাটো কি আসলে ইউরোপিয়ান ন্যাটোর মতো কাজ করবে? আজকে যদি সৌদি আরবের সঙ্গে ইরানের যুদ্ধ বেঁধেই যায়, সম্ভাবনা আছে, তাহলে কি পাকিস্তান ইরানকে আক্রমণ করবে? কারণ যেহেতু বলা হয়েছে যে পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরব যে কোনো একটা দেশ আক্রান্ত হলে অন্য দেশও আক্রান্ত হয়েছে বলে ধরে নেওয়া হবে। এখন মনে করেন সৌদির সঙ্গে যুদ্ধ বেঁধে গেলেও ইরানের, পাকিস্তান কি অংশগ্রহণ করবে? এত সহজ না। পাকিস্তানের সঙ্গে কিন্তু ইরানের দীর্ঘ সীমান্ত রয়েছে। সুতরাং ইরানের বিরুদ্ধে যুদ্ধ করা কিন্তু পাকিস্তানের জন্য আত্মঘাতী হবে। আবার মনে করেন ভারত পাকিস্তান যুদ্ধ বেঁধে গেল, ভাবতেই পারে, প্রায় হয় কিন্তু। মনে করেন ভারত পাকিস্তান একটা বিশাল যুদ্ধ বেঁধে গেল, তখন কি সৌদি আরব ভারতে হামলা চালাবে? আমার তো তা মনে হয় না, কারণ ভারতের সঙ্গে সৌদি আরবের অত্যন্ত ভালো সম্পর্ক। আবার যদি ইসরায়েল তুরস্ক আক্রমণ চালায়, তাহলে কি সৌদি আরব ইসরায়েল আক্রমণ করবে? আমরা জানি যে ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের ভালো সম্পর্ক আছে। সুতরাং এই সমস্ত নানা ঝামেলা কিন্তু আছে। একটা মুসলিম ন্যাটো হয়েছে, অবশ্যই ধন্যবাদ, এবং পবিত্র মক্কা নগরীতে হয়েছে, শুভকামনা করি। কিন্তু যখন যুদ্ধ বাধে তখনই দেখা যাবে যে কোন দেশ কি রকম রিয়েক্ট করে, এবং এটা দেখার জন্য আসলে আমাদের ওই যুদ্ধ বাধা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে আমি এই মুসলিম ন্যাটোর সফলতা কামনা করি।